প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জায়েজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির সামষ্টিক মূল্যায়ন। আমরা আজ পৃষ্ঠা নম্বর 107 থেকে 112 পর্যন্ত আজকের এই সেশনটিতে সমাধান দেখব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। টেনে টেনে দেখলে কোথাও কিছু বুঝতে পারবে না, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্টস বক্সে জানাতে ভুলো না যেন। সেশন 4, ই কমার্সের সেবা প্রাপ্তি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ধাপ ও বিবেচ্য বিষয়াবলী। আজকের এই সেশনে আমরা জানব ই কমার্সের গ্রাহক হিসেবে কিভাবে পণ্য বা সেবা নিতে হয়। আরেকটু বড় হলে আমরাও ই কমার্সের মাধ্যমে কিছু কিছু আয় করার চেষ্টা করব। ই কমার্সের প্রচলনের ফলে অনেকে এখন খুব সহজে অল্প পুঁজি নিয়েই ব্যবসা শুরু করেছে। আমাদের এখানে কেউ কি আছে যারা ই কমার্সের কোনো অভিজ্ঞতা বিনিময় করতে পারি? আমরা একজন গ্রাহক এবং একজন সেবাদাতার অভিজ্ঞতা শুনব। আমাদের নিজেদের গ্রাহক বা সেবাদাতা হিসেবে না হলেও অন্য কারো কথা বলতে পারি। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বুঝতে পারলাম যে ই কমার্সে গ্রাহক হিসেবে আমাদের 5 থেকে 6টি ধাপে পণ্য বা সেবা ক্রয় করতে হয়। নাগরিক সেবার মতোই ই কমার্সের জন্য কয়েকটি ধাপে সেবা নিতে হয়। তবে ই কমার্স সেবাদাতাদের উদ্দেশ্য হলো পণ্য ক্রেতার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া। তাই বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ পণ্য ও অর্থ লেনদেন করে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংও কাজে লাগাতে হয়। তাই ই কমার্সের জন্য কয়েকটি ধাপ বেশি দরকার। তবে গ্রাহক হিসেবে আমাদের কোনো পণ্য অর্ডার করা, মূল্য পরিশোধ ও পণ্য গ্রহণ করা পর্যন্ত কাজ মাঝে কিছু ধাপ পণ্য সরবরাহকারী বা ই কমার্স প্রতিষ্ঠান করে থাকে। যদি মূল্য অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করা হয়, সেক্ষেত্রে তা সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত হয়। তবে অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ে তথ্য প্রদানে আমাদের সতর্কতা ও গোপনীয়তা বজায় রাখতে হয়। একই পণ্য বা সেবা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের দামে কম ও বেশি হয়ে থাকে। আবার পণ্যের মানের ব্যাপারেও যাচাই করে নিতে হয়। এটা বুঝতে হলে আগে কেউ এই পণ্য সেই প্রতিষ্ঠান বা ই কমার্সের সেবাদাতার কাছ থেকে কিনে থাকলে রিভিউ অংশে সে বিষয় কমেন্ট দেখে বুঝে নিতে পারেই তিনি কতটা সন্তুষ্ট হয়েছেন। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে বুঝতে পারলাম যে পণ্য বা সেবার জন্য আমাদের প্রযুক্তি ও ব্যক্তির দ্বারা কাজটি করতে হয়। এখন একটা মজার অভিনয়ের মাধ্যমে কাজটি শ্রেণীকক্ষে সম্পন্ন করি, এবং এজন্য আমরা নিচের চরিত্রগুলো অভিনয় করব। 1. গ্রাহক বা যিনি সেবা নেবেন তিনি হচ্ছে একজন। 2. মোবাইল বা কম্পিউটার একজন। 3. পণ্য বা সেবা 4 থেকে 5 জন। 4. টাকা বা ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাপ একজন। 5. বাহন একজন। 6. বাহক বা ডেলিভারি ম্যান যিনি মালামাল পৌঁছে দেবেন এমন একজন। এই লোকেদের নিয়ে আমরা একটা অংশ তৈরি করতে পারি, যেখানে তোমরা এতক্ষণ যে অভিনয়টি দেখলাম এই অভিজ্ঞতার আলোকে আমরা নিচের ছবির খালিঘর পূরণ করে নিই। যেখানে তোমরা খালিঘর দেখতে পাচ্ছ, ওই খালিঘরগুলোতে তোমাদের নাম, ঠিকানা, তারপর বিভাগ, জেলা, উপজেলা, ফোন নম্বর ইত্যাদি অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এবং ডেলিভারির পর পেমেন্টও ব্যবহার করা যেতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন পেমেন্ট সিস্টেম এবং অনলাইনে কিভাবে আমাদের কাছে প্রোডাক্টগুলো ডেলিভারি করা হয়ে থাকে তার একটি চিত্র। সেশন 5, সেবাসমূহ প্রাপ্তির ধাপগুলো চিহ্নিত করে নির্দেশিকা তৈরি। আগের সেশনগুলোতে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে নাগরিক সেবা ও ই কমার্স সেবার ধাপগুলো চিহ্নিত করতে পেরেছি। আজ আমরা এই ধাপগুলো নিয়ে কয়েকটি নির্দেশিকা তৈরি করব, যা আমাদের ভবিষ্যৎ প্রয়োজনে ব্যবহার করতে পারব। আমরা সম্পূর্ণ শ্রেণী 6টি দলে ভাগ হব। প্রতি দল নিচের প্রদত্ত কাজগুলো করব। 1. প্রথম দল সেবা প্রাপ্তির সাধারণ নিয়মাবলী। 2. দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দল শ্রেণীতে আলোচনা সাপেক্ষে প্রাত্যহিক প্রয়োজনীয় 3টি, এক দল একটি করে নাগরিক সেবার প্রাপ্তির ধাপ। গ. পঞ্চম ও ষষ্ঠ দল শ্রেণীতে আলোচনা সাপেক্ষে প্রাত্যহিক জীবনে প্রাত্যহিক প্রয়োজনীয় 2টি, এক এক দল একটি করে ই সেবার প্রাপ্তির ধাপ এটি নিয়ে কাজ করবে। তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বিদ্যালয়ে পত্রিকা তৈরি করেছিলাম, নির্দেশিকা অনেকটা সেরকম হবে। নির্দেশিকাটি যেমন আকর্ষণীয় হয়, সেজন্য প্রতিটি দল প্রতিটি বিষয়ের জন্য তথ্যচিত্র, ইনফোগ্রাফ তৈরি করবে। এই অভিজ্ঞতা বা অধ্যায়ের শেষে খালি যে 2টি পৃষ্ঠা দেওয়া হয়েছে, আমরা সেগুলোতে কাজ করব। কাজ শেষে
সেই পৃষ্ঠাগুলো একসঙ্গে করে একটি নির্দেশিকা তৈরি করব এবং তা আমাদের লাইব্রেরিতে সংরক্ষণ করব। সেশন 6, নাগরিক সেবা গ্রহণ। আজ আমরা কিভাবে নিবন্ধন যাচাই করা যায় তা জানব। আমরা এর আগে জরুরি সেবায় দেখেছিলাম কিভাবে আমাদের জন্ম নিবন্ধন করতে হয়। এই অভিজ্ঞতাও জেনেছি স্থানীয় সরকারের ওয়েবসাইট বা অ্যাপ থেকেও আমাদের জন্ম নিবন্ধন করা যায়। আমাদের সকলের জন্ম নিবন্ধন রয়েছে, কিন্তু সেটি সঠিক কিনা তা যাচাই করে নেওয়া জরুরি। তাই এই সেশনে আমরা দেখব কী করে জন্ম তথ্য যাচাই করা যায়। এই নাগরিক সেবাটি খুব সহজে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের ওয়েবসাইট বা কিছু কিছু অ্যাপ বেসরকারিভাবে তৈরি করা থেকে করা সম্ভব। এই কাজটি করতে আমরা শিক্ষকের সহায়তা নেব। শিক্ষকের মতো আমাদেরও জন্ম নিবন্ধন নম্বর গোপন রেখে যাচাইয়ের কাজটি করতে হবে। এটি হলো তথ্যের গোপনীয়তা। আগের শ্রেণীতে আমরা এটি জেনেছিলাম, আর এই কাজটি আমাদের নিজেদের করার জন্য আজকের ক্লাসে আমরা নিয়মটি জেনে নিলাম। পরবর্তী পৃষ্ঠার ছবির মতো করে আমরাও নিজেদের জন্ম নিবন্ধন নম্বরটি যাচাই করে নেব। তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পরবর্তী পৃষ্ঠার ছবিটি কি দেওয়া রয়েছে। এটি মূলত হচ্ছে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য ওয়েবসাইটে দেখায়, এবং সেখানে মজার একটি ব্যাপার লক্ষ্য করি। ওয়েবসাইটটি আমাকে বলছে 96 থেকে 22 বিয়োগ করতে, তার ফলটি লিখতে। কেন? অনেক ওয়েবসাইটেই তো এরকম কিছু ছোট ধাঁধা দেওয়া থাকে যেটি মানুষের জন্য সহজ ও রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্রের জন্য কঠিন। মানুষের পরিবর্তে কোনো রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র যাতে এটি ব্যবহার না করতে পারে তার জন্য এ ধরনের সমস্যার সমাধান করতে দেওয়া হয়। তারপর রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ আর সংখ্যা সমাধানের উত্তরটি লিখে সার্চ দিলে আমার নিচের ছবির মতো তথ্য প্রদর্শিত হবে। এর মাধ্যমে যাচাই করে নিতে পারি জন্ম নিবন্ধনে আমাদের সকল তথ্য সঠিক আছে কিনা। নিচের ছবিতে অনেকগুলো খালিঘর রয়েছে যেখানে আমাদের তথ্যগুলো দিয়ে তা পূরণ করব। তোমরা চিত্রের মধ্যে তাই কিন্তু দেখতে পাচ্ছ যেখানে একটি খালিঘর সংবলিত দেওয়া রয়েছে। এটি মূলত হচ্ছে ওয়েবসাইটে পূরণ করতে হবে। এরপর আমরা আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর কি নাগরিক সেবা গ্রহণ করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের ঘরে লিখি। এখন আমরা এই ছকটি তোমাদের পূরণ করে দেখাবো। তোমরা এই ছকটি আমাদের দেখানোর নিয়ম অনুসারে পূরণ করতে পারো। প্রথমটিতে আমরা লিখতে পারি টিকা সনদ, দ্বিতীয় বয়স্ক ভাতার আবেদন ফর্ম, তৃতীয় ওয়ারিশ সনদ, চতুর্থ আয়কর সনদ, 5 প্রতিবন্ধী সনদ, 6 প্রত্যয়নপত্র, 7 জন্ম সনদ, 8 মৃত্যু সনদ, 9 বিবাহিত সনদ, 10 ট্রেড লাইসেন্স সনদ ইত্যাদি দিয়ে হচ্ছে আমরা আমাদের পূর্ববর্তী যে 110 নম্বর পৃষ্ঠাতে ছকটি রয়েছিল তা আমরা পূরণ করতে পারি 10টি কাজের মাধ্যমে। এবার আমাদের শ্রেণীর বাহিরের কাজ করতে বলেছে। আমরা বিগত সেশনগুলোতে অনেক কাজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নাগরিক সেবা ও ই-সেবা গ্রহণের উপায় জেনেছি। আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও আমার পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম তার থেকে যে কোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করব এবং আগামী ক্লাসে একটি প্রতিবেদন লিখে নিয়ে আসব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটি প্রতিবেদন লেখার জন্য যে ছকটি দেওয়া রয়েছে আমরা সেটি পূরণ করে দেখব। তোমরা সম্পূর্ণ ছকটি এভাবেই পূরণ করতে পারো। তো প্রতিবেদনে আমরা লিখতে পারি নাগরিক সেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। সেবার নাম জন্ম নিবন্ধন সনদ। যার জন্য সেবা নেওয়া হয়েছে ছোট বোনের জন্য। কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে? ডিজিটাল মাধ্যম। অনুসরণ করা ধাপসমূহ: 1 বাংলাদেশ সরকারের জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধনের ফর্ম পূরণটি করতে হবে। 2 অনলাইন আবেদনপত্রটি প্রিন্ট করে জন্ম নিবন্ধনের ফি সহ স্থানীয় সরকার কার্যালয়ে জমা দিতে হবে। 3 মোবাইলে জন্ম সনদ নিশ্চিতকরণের বার্তা এলে জন্ম সনদটি সংগ্রহ করতে যেতে হবে। 4 যেটি হচ্ছে সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে? সর্বোচ্চ 5 দিন। প্রাপ্ত ফলাফল: ডিজিটাল মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে জন্ম সনদটি পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এযাবৎ এই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাতে ভুলো না যেন। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলছে। পরবর্তী লেসনে খুব শীঘ্রই আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।